একবার নিজের পরিচয় দিতে গিয়ে পরিহাস ছলে তিনি নিজেই বলেছিলেন, অবন ঠাকুর ছবি লেখে। এই কথাটি তাঁর সম্পর্কে প্রাঞ্জল হয়ে ওঠে। রেখায় লেখায় তিনি ঠাকুরবাড়ির উত্তরাধিকারকে শুধু ধরেই রাখেননি, বরং তাকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। লীলা মজুমদারের মতে অবনীন্দ্রনাথের রচনা সবই শিল্পীর মনের কথা। তাই ছবিগুলো যেমন বাংময়, গল্পগুলিও তেমন চিত্রময়। এই বাংময় চিত্র এবং চিত্রময় গল্পের সাধনাই ছিল শিল্পীর সারা জীবন ধরে। অষ্টাদশ শতকে রেনেসাঁ সময়ের এই নন্দনতাত্ত্বিক চিত্রশিল্পী ও লেখকের সম্বন্ধে বললেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সংগঠক তপন পাঠক। 1880 থেকেই মধ্যে ছবি আঁকার একটা নিদর্শন পাওয়া যায়। 1881 থেকে 1890 তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। এইবার আসছেন ছবি আঁকার ব্যাপারে। 1892-তে ওলিন্টো ভিলার আক্ষরিক অর্থে তার কাছে প্রথম ছবি আঁকার পাঠ উনি নিয়েন। 1891 থেকে 1896-97 পর্যন্ত রিয়েলিস্টিক, বাস্তব ভেবে স্বাভাবিক আঙ্গিকে উনি ছবি আঁকা শুরু করেন। 1892-তে রবীন্দ্রনাথ তাকে চিত্রাঙ্গদার জন্য ছবি আঁকতে উদ্বুদ্ধ করেন, অর্থাৎ রবি কাকা, অবনীন্দ্রনাথ ঠাকুরের রবি কাকা তাকে চিত্রাঙ্গদার জন্যই ছবি আঁকতে উদ্বুদ্ধ করেন। অনুচিত্রের অর্থাৎ মোগল পিরিয়ডের যে অনুচিত্রের আঙ্গিকের পরিমণ্ডলেই 1897 থেকে 1900 মধ্যে করা তার ছবিগুলি বিকশিত হতে থাকে। যেমন তার মধ্যে আমি নাম করতে পারি বুদ্ধের জন্ম, বুদ্ধ ও সুজাতা, তাদের নির্মাণ। আরো ভীষণ ভালো হয়েছে শাহজাহানের মৃত্যু ইত্যাদি ছবিগুলোতে। ছবি মানে হচ্ছে মুখে বলে ছবির বর্ণনা করা যায় না, কিন্তু আমি চেষ্টা করছি ছবিকে কতটা প্রাসঙ্গিক ভাবে, কতটা সবার শ্রোতাদের কাছে আমি ছবিটাকে গুছিয়ে বলতে পারি। ভারতীয় আধুনিকতার তনিতে ভারতীয় রীতির সন্ধান আমরা এখান থেকে অবনীন্দ্রনাথের মধ্যে লক্ষ্য করি। শাহজাহানের মৃত্যু ছবিটি কাঠের ওপরে তেল রঙে আঁকা। ছবিটার মধ্যে স্বভাবতই বিষাদ দৃশ্য, করুণা ঘন একটা ভাবের গভীরতার ছবিটিতে অনবদ্য। 1929-এ মুখোশ চিত্রমালা শেষ করেন অবনীন্দ্রনাথ। সেই বছরই শেষ হলো 1921 থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত বাগেশ্বরী বক্তৃতামেলা। সৃজনের ক্ষেত্রে তার নান্দনিক অবস্থানকে স্পষ্ট করে ব্যক্ত করলেন সেখানে। ঐতিহ্যের শিকড় থেকে উন্মিলিত হয়ে বিশ্বের দিকে প্রসারিত হওয়া বা বিশ্বকে আত্মস্থ করার যে দর্শন, এটাই শেষ পর্যন্ত হয়ে উঠতে পেরেছে নব ভারতীয় ঘরানার দর্শন। এরই প্রকাশ ঘটেছে তার আরব্য রজনীর চিত্রমালা। যদি আমরা দেখি 1905 সালের মধ্যে অবনীন্দ্রনাথ অনেকটাই এগিয়ে গেছেন। সেই সময় স্বদেশী একটা আন্দোলন চলছে। সেই স্বদেশী আঙ্গিক তার ওনার ভেতরেও সেই ঢেউ, ওনার ভেতরেও সেই আবেগ আসতে শুরু করে। তার স্বদেশী আঙ্গিকের ভিত্তিতেই গড়ে তোলা ছবি নিয়ে আসলো ভারত মাতা ছবিটি। ওই সময়ের রচনা, সেই সময়ের স্বাদেশিকতা বা জাতীয়তাবোধের পরিমণ্ডলকে তিনি কিভাবে দেখেছেন তার কিছু নজির ধরা আছে ওনার ঘরোয়ার স্মৃতিচারণায়। শেষ পর্বে অর্থাৎ 1938 নাগাদ কৃষ্ণমঙ্গল, কবি কঙ্কন চণ্ডী চিত্রমালায় তিনি দেশীয় লৌকিকতা থেকেও গ্রহণ করেছিলেন। দেশীয় লৌকিক যে অনুষ্ঠানগুলো হয় বা লৌকিক যে ভাষাগুলো বা যে শিল্পগুলো আছে ওখান থেকে উনি গ্রহণ করেছিলেন। সেই প্রসঙ্গে শাহজাহানের মৃত্যুর ছবিটা বাস্তবতা ও আদর্শায়িত ভাব ব্যঞ্জিত বিষাদের অসামান্য সমন্বয় দেখা যায়। 1930 সালে আমরা দেখি আরব্য রজনী চিত্রমালায় আরব্য রজনীর যে পুরানো কল্পকে দেশীয় সমকালীন বাস্তবতার ব্যঞ্জিত করতে গিয়ে তিনি দেশীয় অনুচিত্রের পদ্ধতির সঙ্গে জাপানি আঙ্গিকের সমন্বয় ঘটান। ভাবের ব্যঞ্জনা আমরা এই জন্য আনার জন্য তিনি ওয়াশ পদ্ধতিটাকে ব্যবহার করেন এবং ওয়াশ পদ্ধতিটা একটা ব্যাপক চর্চাও করেন। ওয়াশ মানে জল রং করার পরে তারপর তাকে বারে বারে জল দিয়ে ধুয়ে আবার রং করতে হয়, একটু পাতলা করে। এটা একদম ভারতীয় চিত্রকলার একটা বিশেষ ওয়াশ। কার্টুন কুটুমে অবনীন্দ্রনাথের একক উদ্যোগে নিজস্ব আঙ্গিকের সন্ধানের মধ্য দিয়ে 1895 থেকে 1897 সালের মধ্য দিয়ে যে আন্দোলন সূচনা হয়েছিল, তখন এর মধ্যে কোনো নাম ছিল না। অবনীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট
অভিধান বন্দিতে এক বাধ্যও চালাননি। 1897 উনি ইভি হ্যাভেল মহাবিন্দের যৌথ উদ্যোগে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেন। এই আন্দোলনের বিকাশ ঘটতে থাকে। তখন এই দুজনের কেউ কোনো নামের কথা ভাবেনি। পরবর্তীকালে একে বেঙ্গল স্কুল বলে চিহ্নিত করেছে। আসলে বেঙ্গল থেকে আসার জন্য